আসসালামু আলাইকুম। আজকে আমরা বাকি যে বায়ু প্রবাহগুলো ছিল সেই বায়ু প্রবাহগুলো সম্পর্কে জানবো। দেখো, সেদিন আমরা জেনেছিলাম বায়ু প্রবাহ 4 রকম, তার মধ্যে নিয়ত বায়ু প্রবাহটা সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা বাকিগুলো সম্পর্কে জানবো। নিয়ত বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ, আকস্মিক বায়ু প্রবাহ, আর একটা হচ্ছে স্থানীয় বায়ু প্রবাহ। তার মধ্যে আমাদের নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে জানা হয়ে গেছে। আজকে আমরা সাময়িক বায়ু সম্পর্কে প্রথমে জেনে নিই। সাময়িক কথাটার সম্পর্কেই আমরা অনেকেই জানি যে সাময়িক মানে হচ্ছে কিছু সময়ের জন্য। আমরা নিয়ত যখন জানলাম যে নিয়ত হচ্ছে নিয়মিতভাবে নির্দিষ্ট অঞ্চলের উপর দিয়ে যে বায়ুটা প্রবাহিত হবে সেটা হবে নিয়ত বায়ু প্রবাহ, যেটা আমরা এর আগের দিন জেনেছি। এবার শুধুমাত্র কি সব বায়ু নির্দিষ্ট অঞ্চলের উপর দিয়ে সারা বছর ধরে প্রবাহিত হয়? কিছু সময়ের জন্য কি কোনো বায়ু প্রবাহিত হয় না? হয়, অবশ্যই কিছু সময়ের জন্য অনেক বায়ু প্রবাহিত হয়। তোমরা দেখবে এই যে এখন গরমের সময়, এখন বড় বড় পুকুর বা দিঘির পাড়ে গিয়ে দাঁড়াবে, তো বিকেলবেলা একটা বাতাস বয় পুকুর থেকে, বা বড় কোনো পুকুরের ধারে গিয়ে দাঁড়াবে পাড়ে, বা কোনো দিঘির পাশে গিয়ে দাঁড়াবে, তো দেখবে গায়ে বাতাস হচ্ছে, সুন্দর বাতাস বয়। এই বাতাসটা কখন হয়? বিকেলে। সকালবেলা যাবে নেই ওই বাতাস, বিকেলবেলা যাবে দেখবে পাবে। আবার আবার এরকম মানে কিছু সময়ের জন্য যে বায়ুগুলো প্রবাহিত হয় সেই বায়ুগুলোকে বলা হবে সাময়িক বায়ু প্রবাহ। তাহলে আমরা যদি একটা সংজ্ঞা দিই যে সাময়িক বায়ু কাকে বলবো, সাময়িক বায়ু প্রবাহ কাকে বলবো, তাহলে সেটার সংজ্ঞাটা হবে এরকম: যে বায়ু কিছু সময়ের জন্য কোনো একটা নির্দিষ্ট অঞ্চল থেকে প্রবাহিত হয় তাকে বলা হবে সাময়িক বায়ু প্রবাহ। যে বায়ু কিছু সময়ের জন্য কোনো একটা নির্দিষ্ট অঞ্চল থেকে নির্দিষ্ট অঞ্চলের দিকে কিছু সময়ের জন্য প্রবাহিত হবে সেই বায়ুটাকে বলা হবে সাময়িক বায়ু প্রবাহ। আমরা তাহলে সাময়িক বায়ু প্রবাহটা সম্পর্কে একটু জানি যে এর কি কি উদাহরণ সহ কয় প্রকার আছে, সাময়িক বায়ু কয় প্রকার আছে সেগুলো সম্পর্কে জানি। সাময়িক বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ। আমি যদি একটা ছবির সাহায্যে দেখাচ্ছি সাময়িক বায়ুর উদাহরণগুলো, সাময়িক বায়ু কিরকম হয়। ধরো এটা একটা স্থলভাগ এবং এটা সমুদ্র, আর এটা স্থলভাগ। এবার একটা জিনিস তোমরা মনে রাখবে সবসময়, যে একটা সূত্র, জল ধীরে ধীরে, স্থল তাড়াতাড়ি কি করে? তাপ গ্রহণ ও বর্জন। আবার বলছি, জল ধীরে ধীরে, স্থল তাড়াতাড়ি কি করে? তাপ গ্রহণ এবং বর্জন দুটোই। অর্থাৎ জলভাগ ধীরে ধীরে তাপ গ্রহণ করে, মানে ধীরে ধীরে তাপ গ্রহণ করে ধীরে ধীরে গরম হয়, আবার ধীরে ধীরে তাপ ছেড়ে ধীরে ধীরে ঠান্ডা হয়। মানে এর তাপ গ্রহণ করার ক্ষমতাটাও ধীরে ধীরে করে, আবার ছাড়ার ক্ষমতাটাও ধীরে ধীরে। স্থলভাগ কি করে? দ্রুত, তাড়াতাড়ি তাপ গ্রহণ করে তাড়াতাড়ি গরম হয়, আবার ঠান্ডা হওয়ার সময়ও তাড়াতাড়ি তাপটা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে। যেটা জল কিন্তু ধীরে ধীরে করে। এই জিনিসটা মনে রাখবে, জল ধীরে ধীরে, স্থল তাড়াতাড়ি। এটা মনে রাখবে, তাহলে অনেক কাজে লাগবে। এটা কিরকম কাজে লাগবে? দেখো, যখন সূর্য উঠছে সকালবেলা, সকাল থেকে শুরু করি, সূর্যের তাপ পড়ছে কোথায়? স্থলভাগেও পড়ছে, আবার জলভাগেও পড়ছে। এর ফলে কে আগে গরম হবে? আমি এখনই বললাম যে স্থল তাড়াতাড়ি আর জল ধীরে ধীরে, তাহলে কে আগে গরম হবে? স্থল। এবার স্থল যখন তাড়াতাড়ি গরম হচ্ছে, আমরা এর আগে যে জায়গায় গরম হবে সেই জায়গায় চাপ কি হবে? কমে যাবে, অর্থাৎ নিম্নচাপ। এটা কি সকালবেলায় শুরু হবে? না, সকাল থেকে তো তাপটা গ্রহণ করতে করতে কখন সবচেয়ে বেশি তাপটা হয়? দুপুরবেলার দিকে বা বিকেলের দিকে, 2টোর সময় বা 3টের সময়, এরকম টাইমটাতে সবচেয়ে বেশি তাপ হয়। তো সেই সময়টাতে কি হবে? সবচেয়ে বেশি গরম হয়ে যাবে স্থলভাগ।
তখন কিন্তু সমুদ্র অতটা গরম থাকবে না, তখন মানে সমুদ্র বা জলভাগ তখন কিন্তু অতটা গরম থাকবে না। এটা জলভাগ দিতে পারি বা সমুদ্র ভাগ দিলেও হবে বা জলভাগ দিলেও। হ্যাঁ, তো জলভাগের জলরাশি কিন্তু তখন ঠান্ডা থাকবে তুলনামূলক স্থলভাগের তুলনায়। ঠান্ডা মানে ভারী, ভারী মানে ওখানে কি চাপ? উচ্চ চাপ, উচ্চ চাপ। অর্থাৎ বিকেলের দিকে জলভাগে তখন থাকবে উচ্চ চাপ, স্থলভাগে থাকবে নিম্নচাপ। তখন বায়ু কি হবে? উচ্চচাপ। আমরা জানি বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে বিকেল বেলার দিকে। অর্থাৎ বায়ু এই যে সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হবে। হ্যাঁ, এই বায়ুটা শুধুমাত্র বিকেলে যেহেতু প্রবাহিত হয় ওই জন্য এটার নাম স্থানীয় বায়ু। আর এটা যেহেতু বায়ু সবসময় যেদিক থেকে আসে তার নাম অনুসারে নাম হয়, তাহলে এই বায়ুটা কোন দিক থেকে যাচ্ছে? জলভাগের দিক থেকে, অর্থাৎ সমুদ্র ভাগের দিক থেকে যাচ্ছে। ওই জন্য এই বায়ুটার নাম হচ্ছে সমুদ্র বায়ু। এই বায়ুটার নাম হলো সমুদ্র বায়ু। সাময়িক বায়ুর একটা উদাহরণ পেলাম, কি নাম পেলাম? একটা উদাহরণ পেলাম সমুদ্র বায়ু, সমুদ্র বায়ু। এইবার বিকেলের সময় পার পেরিয়ে গেল, সন্ধ্যা। সন্ধ্যা মানে সূর্য ডুবে গেল, অস্ত গেল, সূর্য অস্ত চলে গেল। তখন কি হবে? তখন এই যে স্থলভাগটা গরম হয়েছিল, এই স্থলভাগ তখন কি করতে শুরু করবে? স্থলভাগ তখন তাপ ছেড়ে দিতে শুরু করবে, ঠান্ডা হতে শুরু করবে। যখন স্থলভাগ ঠান্ডা হতে শুরু করবে তখন কে আগে ঠান্ডা হবে? জলভাগ না স্থলভাগ? আমরা জানি জলভাগ ধীরে ধীরে করে, তাপ গ্রহণ করুক আর ছাড়ুক, যে কাজটাই করুক জলভাগ করবে ধীরে ধীরে, স্থলভাগ তাড়াতাড়ি। তাহলে স্থলভাগ যেমন তাড়াতাড়ি গরমও হয়েছিল, স্থলভাগ সেরকম তাড়াতাড়ি কি করবে? ঠান্ডাও হবে, তাপটা বর্জন করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ফলে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য স্থলভাগে তখন কি হবে? একদম তাপ বর্জন করতে করতে সবচেয়ে বেশি তাপটা ছেড়ে দেবে কোন সময়? সকালের ঠিক আগে আগে, ভোরে ভোরে। সেই ভোর টাইমে তখন স্থলভাগ সবচেয়ে ঠান্ডা হয়ে যাবে এবং স্থলভাগের উপর থাকবে উচ্চচাপ, উচ্চচাপ। আর সেই সময় কিন্তু জলভাগ অতটা তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হতে পারবে না, ফলে জলভাগের উপরে তখন কিন্তু উষ্ণতা বেশি থাকবে। তখন জলভাগের উপর থাকবে নিম্নচাপ। আর আমরা জানি বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, অর্থাৎ ভোরবেলা তখন কি হবে? বায়ু স্থলভাগ থেকে জলভাগের দিকে আসবে। এই বায়ুটাকে বলা হবে স্থলবায়ু। এর আগেরটাকে পড়লাম আমরা জলবায়ু, আর এটা এর আগে একটা সমুদ্র বায়ু, আর এটা হচ্ছে স্থলবায়ু। দুটো একদম বিপরীত। সমুদ্র বায়ুটা ছিল বিকেলবেলা প্রবাহিত হচ্ছিল জলভাগ থেকে স্থলভাগের দিকে, আর স্থলবায়ুটা প্রবাহিত হচ্ছে ভোরবেলা কোন দিক থেকে কোন দিকে? স্থলভাগের দিক থেকে সমুদ্র মানে জলভাগের দিকে। আর দুটোর ক্ষেত্রে চাপগুলো, উচ্চচাপগুলো আবার নিম্নচাপগুলো দুটো বিপরীত জায়গায় অবস্থান করছে। দেখো সমুদ্র বায়ুর ক্ষেত্রে জলভাগের উপর পড়ছিল উচ্চচাপ আর স্থলভাগের উপর পড়ছিল নিম্নচাপ। আর স্থলবায়ুর ক্ষেত্রে যখন স্থলবায়ু প্রবাহিত হয় তখন স্থলভাগের উপর থাকে উচ্চচাপ আর জলভাগের উপর থাকে নিম্নচাপ। এই কথাগুলো যে বললাম এগুলো কিন্তু পার্থক্যের ক্ষেত্রে হয়ে গেল। যদি পার্থক্য আসে সমুদ্র বায়ু আর স্থলবায়ুর মধ্যে পার্থক্য রাখো, তাহলে কিন্তু এই কথাগুলো বললেই হয়ে যাবে যে সমুদ্র বায়ুতে অমুক জায়গা থেকে অমুক জায়গায় বায়ু প্রবাহিত হয়, স্থলবায়ুতে অমুক জায়গা থেকে অমুক জায়গায় প্রবাহিত হয়। সমুদ্র বায়ুতে স্থলভাগের উপর এই চাপ থাকে, জলভাগের উপর এই চাপ থাকে, আর স্থলবায়ুতে স্থলভাগের উপর এই চাপ থাকে, জলভাগের উপর এই চাপ থাকে। এভাবে এই বৈশিষ্ট্যগুলো বললেই পার্থক্য হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা বায়ু কি পেলাম? আরেকটা বায়ু পেলাম স্থলবায়ু, স্থলবায়ু। সাময়িক বায়ু কয়টা পেলাম? দুইটা পেলাম, একটা সমুদ্র বায়ু একটা স্থলবায়ু। আর একটা সাময়িক বায়ু আছে কি? মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু। এটা আবার কোন বায়ু? মৌসুমী শব্দটা এসছে মানে আরবি শব্দ মৌসুম থেকে, যার অর্থ হচ্ছে ঋতু। তো আমাদের সাধারণত ভারতের যে জলবায়ুটা সেটা কিন্তু মৌসুমী জলবায়ু। এর বৈশিষ্ট্যটা কি? এর বৈশিষ্ট্যটা হলো যে এটা গ্রীষ্মকালে, আমি ভারতের যে উপদ্বীপীয় অংশটা অর্থাৎ যার তিন দিকে সমুদ্র আছে সেই অংশটা শুধু দেখাচ্ছি। হ্যাঁ দেখো এখানে আছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর আছে এখানে। হ্যাঁ এখানে আছে আরব সাগর, আরব সাগর। এবার সূর্যের তাপে কে আগে গরম হবে? সমুদ্রগুলো না স্থলভাগগুলো? মানে গ্রীষ্মকালের কথা বলছি। এটা তো প্রত্যেক বিকেলবেলা প্রবাহিত হওয়ার ওটা হচ্ছে সমুদ্র বায়ু, বা ভোরবেলা প্রবাহিত হলে সেটা স্থলবায়ু। কিন্তু একটা ঋতুভিত্তিক যে বায়ু প্রবাহিত হয়, ঋতুভিত্তিক অর্থাৎ নির্দিষ্ট একটা ঋতুতে প্রবাহিত হয়, গ্রীষ্মকালে বা শীতকালে প্রবাহিত হয়, সেটাও কিন্তু সাময়িক বায়ু। কেন? নির্দিষ্ট, যেহেতু শুধুমাত্র একটা ঋতুতে প্রবাহিত হচ্ছে, সারা বছর প্রবাহিত হচ্ছে না, সেই জন্য ওটা সাময়িক বায়ু। সাময়িক বায়ু মানে কিছু সময়ের জন্য, সেই কিছু সময়টা হতে পারে একদিন, হতে পারে কিছু ঘন্টা, হতে পারে
কি বলে কিছু মাস, কয়েক মাস, কিন্তু সারা বছর যখন হবে তখন সেটা হবে নিয়ত বায়ু। আর সারা বছর না হলেই যখন কিছু সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য, 1 মাস হোক, 1 দিন হোক, 1 ঘন্টা হোক, কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি হয় তাহলে সেটা হবে সাময়িক বায়ু। তো সেই সাময়িক বায়ুর মৌসুমী বায়ু সেটা কি হয় গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে সাধারণত এই পুরো গ্রীষ্মকালটা, অর্থাৎ বাংলা মাস যদি শুরু করি তাহলে এই যে গ্রীষ্ম ঋতুটা, সেই গ্রীষ্ম ঋতু এবং বর্ষা ঋতু পর্যন্ত, গ্রীষ্ম ঋতু থেকে শুরু করে বর্ষা ঋতু পর্যন্ত পুরো এই গরমের সময়টা ভারতের এই উপদ্বীপীয় অংশটা সূর্যের আলোতে, মানে সূর্যের তাপে উত্তপ্ত হতে শুরু করে, এই জায়গাটা উষ্ণ হতে শুরু করে পুরো ভারতের এই উপদ্বীপীয় অংশ। তখন কিন্তু সমুদ্রের উপর কিন্তু সমুদ্র কিন্তু ততটা উষ্ণ হতে পারে না। সমুদ্রের উপর তখন কিন্তু মানে উষ্ণতা এই স্থলভাগের তুলনায় কম থাকে, শীতল প্রকৃতির থাকে সমুদ্রের উপর। ফলে স্থলভাগে তখন উষ্ণ, মানে ওখানকার বায়ু উষ্ণ হবে, হালকা হবে, উপরে উঠে যাবে। ফলে কি চাপ থাকবে? নিম্নচাপ। ভারতীয় উপদ্বীপীয় অংশে তখন নিম্নচাপ, আর বঙ্গোপসাগরে তখন উচ্চচাপ, আবার আরব সাগরেও তখন উচ্চচাপ। আরব সাগরেও, কারণ একই ব্যাপার, সমুদ্র জলভাগ, তাহলে আরব সাগরেও উচ্চচাপ। তাহলে এই সাগরগুলোতে তখন উচ্চচাপ আর স্থলভাগে তখন নিম্নচাপ। তাহলে বায়ু কোন দিক থেকে কোন দিকে যাবে? বায়ু তখন এদিক থেকে এদিকে প্রবাহিত হবে, অর্থাৎ এদিক থেকে এদিকে প্রবাহিত হবে। বঙ্গোপসাগর থেকে ভারতের এই উত্তর পূর্ব অংশে, আরব সাগর থেকে ভারতের নিচের এই অংশে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, যেহেতু সমুদ্র থেকে যাচ্ছে তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যাবে। তো এই বায়ুটা হচ্ছে মৌসুমী বায়ু। তাহলে এই মৌসুমী বায়ুটাও কিন্তু একটা সাময়িক বায়ু। তাহলে মৌসুমী বায়ু কাকে বলবো? যে বায়ু আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে ভারতীয় উপমহাদেশের দিকে, ভারত তো একটা উপমহাদেশ, ছোটখাটো একটা মানে মহাদেশের মতো বিশাল বড় একটা দেশ, সেই জন্য এটাকে উপমহাদেশ বলা হয়। তো ভারতীয় উপমহাদেশের দিকে যে বায়ুটা প্রবাহিত হয় সেই বায়ুটাকে বলা হয় মৌসুমী বায়ু। এটা গেল গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। আর একটা বায়ু আছে শীতকালীন মৌসুমী বায়ু। এটা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। এটা কোন দিক থেকে যাচ্ছে? এটা এই দিক থেকে যাচ্ছে, অর্থাৎ এই কোণ থেকে যাচ্ছে, এই কোণ থেকে। তাহলে এই কোণটা কোন কোণ? দক্ষিণ পশ্চিম কোণ। এটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এটা গ্রীষ্মকালে প্রবাহিত হয়। আর এই বায়ুর জন্যই ভারতের যে বৃষ্টিপাতটা, বেশিরভাগ বৃষ্টিপাতটা কিন্তু এই বায়ুর জন্যই হয়, মৌসুমী বায়ুর জন্য। এই বায়ু গিয়ে ওই পর্বতে গিয়ে ধাক্কা পায়, হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায় পুরো ভারতবর্ষে। তাছাড়া এই যে দক্ষিণ ভারতের যে পর্বতগুলো আছে, পূর্ব ঘাট পর্বতমালা, পশ্চিম ঘাট পর্বতমালা, এগুলো তো ভারতে বৃষ্টিপাত ঘটায়। তো যাই হোক, এটা গেল আমাদের মৌসুমী বায়ুর একটা ভাগ। আর একটা মৌসুমী বায়ু কি আছে? শীতকালে যেটা প্রবাহিত হয়। শীতকালে এর উল্টো অবস্থাটা হয়, অর্থাৎ শীতকালে কি হবে? দ্রুত ভারতীয় উপমহাদেশ তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তখন সমুদ্রগুলো অতটা ঠান্ডা হতে পারে না, উষ্ণ থাকে সমুদ্রগুলো। আরব সাগর বলো আর বঙ্গোপসাগর বলো, উষ্ণ থাকে। ফলে ভারতীয় উপমহাদেশে তখন থাকে, যেহেতু শীতল হয়ে যায়, ভারতীয় উপমহাদেশে থাকে উচ্চচাপ, আর এই সমুদ্রগুলোতে থাকে তখন নিম্নচাপ। শীতকালে নিম্নচাপ। তখন কি হয়? তখন বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, অর্থাৎ স্থলভাগের থেকে জলভাগের দিকে প্রবাহিত হয়, স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয়, এইভাবে প্রবাহিত হয়, অর্থাৎ উল্টো দিকে। যেটা গ্রীষ্মকালে প্রবাহিত হয়েছিল দক্ষিণ পশ্চিম দিক থেকে, শীতকালে সেটা প্রবাহিত হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে, এই কোণ থেকে, এই কোণ থেকে, এইভাবে প্রবাহিত হয়। তাহলে এটা গেল উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হওয়া মৌসুমী বায়ু। এটা শীতকালীন মৌসুমী বায়ু, উত্তর পূর্ব মৌসুমী বায়ু নামে পরিচিত এটা। তাহলে এই মৌসুমী বায়ু হচ্ছে এক প্রকার সাময়িক বায়ু। মৌসুমী বায়ু কয় প্রকার? 2 প্রকার। একটা পেলাম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটা গ্রীষ্মকালে প্রবাহিত হয়, আর একটা পেলাম শীতকালীন মৌসুমী বায়ু, যেটা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। আর এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুর দ্বারা, মানে শীতকালীন মৌসুমী বায়ুর দ্বারা বৃষ্টিপাত সারা ভারতে না হলেও এই করমণ্ডল উপকূলে, এই উপকূলে কিন্তু বৃষ্টিপাত হয় শীতকালেও। গ্রীষ্মকালে যাওয়ার সময়ও হয় একবার, আবার শীতকালে যখন ফিরে আসে তখন হয়। কেন? এই যে যখন উত্তর পূর্ব দিক থেকে যখন আসছে বায়ুটা, তখন বঙ্গোপসাগরের উপর দিয়ে আবার ভারতের এই দক্ষিণ অংশটাতে আবার আসছে। ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু নিয়ে আবার যখন এসে এখানে পূর্বঘাট পর্বতমালা আছে, সেই পূর্বঘাট পর্বতে বাধা পেয়ে আবার বৃষ্টিপাত ঘটে। ওই জন্য এই করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। শ্রীলঙ্কাতেও বছরে 2 বার, এখানে তো শ্রীলঙ্কা আছে, তো শ্রীলঙ্কাতেও বছরে 2 বার বৃষ্টিপাত হয়। করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় এই কারণের জন্য, এই মৌসুমী বায়ুর জন্য। তাহলে এই গেল একটা মৌসুমী বায়ু, এটাও একটা সাময়িক বায়ু। আর কি বায়ু আছে? আর আছে পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু, যেটাকে আমরা বলি ক্যাটাবেটিক বায়ু বা অ্যানাবেটিক বায়ু। ধরো পার্বত্য এলাকা,
এটা একটা পার্বত্য এলাকা, ঠিক আছে। এবার পার্বত্য এলাকায় সাধারণত এমনি সাধারণ তাপমাত্রায় পর্বতের উপরে উষ্ণতা কম থাকে, পর্বতের নিচে উষ্ণতা বেশি থাকে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এবার যদি পর্বতের উপরে উষ্ণতা কম, মানে উষ্ণতা কম থাকার জন্য বায়ু যদি ভারী হয়ে যায়, সেই বায়ু যদি পর্বতের গা বেয়ে নিচের দিকে নেমে আসে, হ্যাঁ নিচের দিকে নেমে আসলো এবং নিচের যখন ভারী বায়ুটা চলে আসলো তখন ভারী নিচের যে উষ্ণ বায়ুটা ছিল সেই উষ্ণ বায়ুটাকে ঠেলে তখন কি করে দিল, উপরে উঠিয়ে দিল। তো যে বায়ুটা পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে এটাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু। আর যেটা এই উষ্ণ বায়ুটা উপরে উঠে গেল এটাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। একটা ক্যাটাবেটিক আর একটা অ্যানাবেটিক, তাহলে এটা হচ্ছে আকস্মিক বায়ু, ক্যাটাবেটিক আর একটা হচ্ছে অ্যানাবেটিক। এর ফলে কি হয়, এটা কখন হয়, এটা সাধারণত মানে রাতের বেলা হয়। রাতের বেলা কিরকম করে হয়, দেখো রাতের বেলা তাপ বিকিরণ করার সময় পর্বতের পর্বতের উপরের অংশ দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়, দ্রুত, মানে এর তুলনায় এটা দ্রুত ঠান্ডা হয়ে যায়, কারণ এর বেশি তাপ গ্রহণ করতে পারেনি। উপরের অংশ উপরে ছিল, পর্বতের নিচের অংশ বেশি তাপ গ্রহণ করে, সমতল ভূমি সাধারণত কম মানে বেশি উষ্ণ হয় আর উপরে ঠান্ডা হয়। তো ঠান্ডা এমনিতেই ছিল, তার উপরে তারা দ্রুত আরো তাপ বিকিরণ করার জন্য আরো বেশি ঠান্ডা হয়ে ভারী বায়ু তখন পর্বতের গা বেয়ে নিচে নেমে আসে, আর এই নিচে তখন উষ্ণ বায়ুটাকে ঠেলে উপরে পাঠিয়ে দেয়। তখন বায়ু উপরে উষ্ণ বায়ুটা অবস্থান করে আর নিচে শীতল বায়ু অবস্থান করে, যেটা একটা বিপরীত অবস্থা। ওই জন্য এটাকে বৈপরীত্য উত্তাপও বলা হয়, বৈপরীত্য উত্তাপ বা বৈপরীত্য উষ্ণতাও বলা হয় এই ঘটনাটাকে। যখন দেখা যায় যে পর্বতের উপরে উঠে দেখা যাচ্ছে উষ্ণতা বেশি আর পর্বতের নিচে উষ্ণতা কম, এরকমটা যখন ঘটে সেই ঘটনাটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। যাই হোক, এখানে আমরা কি পেলাম তাহলে, কয়টা সাময়িক বায়ু পেলাম, 5 প্রকার সাময়িক বায়ু পেলাম। একটা সমুদ্র বায়ু, একটা স্থলবায়ু, একটা মৌসুমী বায়ু, একটা ক্যাটাবেটিক বায়ু, একটা অ্যানাবেটিক বায়ু। এখানে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে এই যে মৌসুমী বায়ুটা, এই মৌসুমী বায়ুটাকে কিন্তু স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলে। এই দুটো বায়ুর বৃহৎ সংস্করণ হচ্ছে এই মৌসুমী বায়ুটা। এই দুটো বায়ুর বৃহৎ সংস্করণ মৌসুমী বায়ুটা কেন বলা হয়, কারণ দেখো সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়, সমুদ্র বায়ু বিকেলে, আর স্থলবায়ু কখন, ভোরবেলা। এটা কোনটা, এটা সমুদ্র বায়ু, আর ভোরবেলা হচ্ছে স্থলবায়ু। অর্থাৎ এটা ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য, বিকেলবেলা মানে একটা কিছু কয়েক ঘন্টা, আবার ভোরবেলা মানেও কয়েক ঘন্টা বা কিছুক্ষণ সময়। কিন্তু এই সেম জিনিসটাই ঘটে, এই বিকেলবেলা যেটা ঘটছে সেটাই ঘটে গ্রীষ্মকাল জুড়ে যদি ঘটে, আর ভোরবেলা যেটা ঘটছে সেটা যদি শীতকাল জুড়ে ঘটে, তাহলে তো ওটাকে আমরা তো বলি মৌসুমী বায়ু। সেম ঘটনা, বিকেলবেলা যেটা ঘটে কি ঘটে, জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু ছুটে যায়। গ্রীষ্মকাল জুড়েও ওই জিনিসটাই তো হয়, আরব সাগর আর বঙ্গোপসাগর থেকে বায়ুটা ছুটে যায় কোন দিকে, ভারতের উপমহাদেশের দিকে। আবার শীতকালে মানে ভোরবেলা যেটা হয়, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু ছুটে আসে, ওটাকে আমরা স্থলবায়ু বলি। আর শীতকালে যেটা ঘটে, আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে বায়ু আরব সাগরের দিকে আর বঙ্গোপসাগরের দিকে ছুটে আসে। ওই বায়ুটা আর এই বায়ুটা একই, তো শুধু সময়ের পার্থক্য, অর্থাৎ এর সময়টা, স্থায়িত্বকালটা বেশি। শীতকাল মানে কয়েক মাস, 1 মাস বা 2 মাস বা আর কিছু সময়, গ্রীষ্মকাল মানে 1 মাস বা 2 মাস বা আর কিছু সময়। যেটা এই সমুদ্র বায়ুর স্থলবায়ুর ক্ষেত্রে যেটা অল্প সময়, সেটা এই মৌসুমী বায়ুর ক্ষেত্রে বড় সময়, মানে বিশাল বড় সময়। সেই জন্য মৌসুমী বায়ুকে কি বলা হয়, সমুদ্র বায়ু আর স্থলবায়ুর বৃহৎ সংস্করণ। মানে দুটো বায়ু একই ধরনের, একটা জাস্ট স্থায়িত্ব কম আর একটা স্থায়িত্বকালটা বেশি, এটাই বলেছে। ওই জন্য বলেছে সমুদ্র বায়ু আর স্থলবায়ুর বৃহৎ সংস্করণটা হলো মৌসুমী বায়ু। এই গেল আমাদের সাময়িক বায়ু প্রবাহ। এরপর দিন আমরা আলোচনা করব আমাদের আকস্মিক বায়ু প্রবাহ এবং স্থানীয় বায়ু প্রবাহ সম্পর্কে। আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।